আপনারা আলোচনা করেছেন, তার মধ্যে মনোজদা মোটামুটি আমাদের কাজকর্ম রাজ্য সরকারের উনি খুব কম সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। বিস্তারিত বলার সুযোগ নেই, কিন্তু যেহেতু আপনাদের একটা অনুরোধ আমিও একটু আলোচনা করি, তার জন্য 10-12 মিনিট যায় আমি সুযোগ পাবো একটু আলোচনা করার সুযোগ, আমি হাতছাড়া করতে আমিও চাই না। কাজে চেষ্টা করব আপনাদের সামনে এই বাই ইলেকশনের গুরুত্ব একটু তুলে ধরার। আমি বলবো বাই ইলেকশন অসময়ের নির্বাচন। এটা আমরা চাইছিলাম না যে এরকম একটা ইলেকশনের মুখোমুখি আমাদের হতে হোক, কিন্তু যে লোকটাকে আমরা আশা করেছিলাম আমাদের সুরমাবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, যেহেতু একটা আমি বলবো আমিও জনজাতি সম্প্রদায়, আমাদের শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট, আমরা আমাদের সমাজে মনে করি যে ভারতবর্ষে অন্যান্য সমাজের সঙ্গে তুলনা করলে আমরা একটু পিছিয়ে পড়া। এরকম একটা সমাজের সে রিপ্রেজেন্ট করে আমাদের আগের যিনি বিধায়ক ছিলেন আশিস দাস বাবু, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে আমি বেশি বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, তার সম্পর্কে ব্যক্তি আক্রমণ হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে আমাদের এই না দলে না আমাদের এই সমাবাসীর সঙ্গে তিনি থাকেন। তিনি দল ছেড়ে এবং সমাজ ছেড়ে, আমি মনে করি তিনি আগরতলায় এখন আছেন হয়তো বা জানি না, তিনি নাকি আর একটা নতুন দল গঠন করেছেন। তিনি সম্পূর্ণ আজাদ, সুরমাবাসীরা তাকে আজাদ করে দিয়েছে, তার কারণে হয়তোবা তার মাথায় চলে এসছে আমি আরেকটা নতুন দল করি এবং তার নামও হোক আজাদ পার্টি। তার জন্য হয়তোবা আজাদ পার্টি মানে দল গঠন করেছে। হ্যাঁ, ভারত একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে আমরা যারা বসবাস করি আমাদের স্বাধীনতা আছে, অধিকার আছে। আমরা কোন দল করব, কি মানে কোন রাজনৈতিক দলে গিয়ে কাজ করব, আমাদের স্বাধীনতা আছে। এবং নতুন দল গড়া, নতুন মানে দল ছেড়ে অন্য দলে যাওয়া আমাদের অধিকার আছে। কিন্তু তাই বলে আজাদ পার্টি এরকম কিছু একটা, যে লোকটা ভারতীয় জনতা পার্টিতে থেকেও কাজ করতে পারেননি, আমরা যে পার্টি ভারতীয় জনতা পার্টি, এই পার্টিকে আমরা বলি আমাদের পার্টি এটা একটা রাজনৈতিক দল না। বলতে গেলে এই পার্টিতে আমরা যে সমস্ত কাজ করি এই কাজের নাম আমরা দেই সেবাহী সংগঠন। আমরা সেবা করার মাধ্যমে আমরা সংগঠন করি। ভারতীয় জনতা পার্টি সেবায় বিশ্বাস করি। আমরা নিজেদেরকে অনেকটা সামাজিক সংস্থার মতোই মনে করি। ভারতবর্ষ একটা যদি সমাজ হয়, এই সমাজের জন্য কাজ করার চেষ্টা আমরা করি। তার জন্য আমাদের নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, সারা বিশ্বের সব থেকে জনপ্রিয় যদি প্রভাবশালী কোনো প্রধানমন্ত্রী থাকে, বিশ্বের 1 নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি দাবি করেন আমি দেশের প্রধানমন্ত্রী নই, আমি দেশের সেবক। এরকম একটা দলে যে লোকটা কাজ করতে পারেননি, আজাদ দল গঠন করে কি কাজ করবেন আমার সন্দেহ। মানুষ এবং সময় আগামী দিনে বলবে। তার কারণে আজকে অসময়ে আমাদের নির্বাচন। অনুরূপভাবে আরো 2টা জায়গায় আগরতলায় তারও সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ, ব্যক্তি চিন্তাধারায় প্রভাবিত হয়ে আজকে অন্য দলে গিয়ে তাদের জন্য উপনির্বাচন। যদিও আমাদের যুবরাজনগরে বিধায়কের তিনি মারা যাওয়ার কারণে সেখানেও নির্বাচন আমাদের করতে হয়, কিন্তু আমি আশাবাদী এটা একটা সুযোগ আমাদের সামনে চলে এসেছে। আমাদের যা সংখ্যা আছে বর্তমানে আরো 4টা যুগ হতে চলেছে। 2022-এর এই 26 জুন আরো 4টা যুগ হতে চলেছে। বিজেপি যে এমএলএ সংখ্যা সেটা বেড়ে আরো 4টা যুগ হতে চলেছে। মানুষ বিজেপির সঙ্গে আছে আমি মনে করি। কেন সঙ্গে থাকবে না? মনোজদা বলার চেষ্টা করেছেন 2014 সনে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পরে তিনি দেশের সেবা করতে শুরু করেছেন এবং এখনো জারি আছে।
সেই থেকে শুরু করে এই 8 বছরে, তার জন্য এখন ভারতবর্ষের জনগণ বলে নরেন্দ্র মোদীজির 8 বছর এটা বেমিসাল, নরেন্দ্র মোদীর 8 সাল এটা বেমিসাল। এই 8 সালের সঙ্গে এর আগের পূর্বতন যতগুলি সরকার, সেই ডক্টর মনমোহন সিং, যত ডিগ্রিধারী অনেক পণ্ডিত ব্যক্তিরা প্রধানমন্ত্রী হিসেবে দেশ সেবার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমরা সেই সময় কি দেখেছি? প্রত্যেক দিন দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। কয়লা থেকে শুরু করে গরু খাবার, গু খাদ্য কেলেঙ্কারি কিছুই বাদ যায়নি। 2G স্পেকট্রাম কেলেঙ্কারি থেকে শুরু করে এমন কোনো কেলেঙ্কারি বাদ ছিল না, এমন কোনো বিষয় বাদ ছিল না, ডিপার্টমেন্ট বাদ ছিল না যেখানে দুর্নীতি হয়নি। এরকম একটা পরিস্থিতি থেকে নরেন্দ্র মোদী কড়া বার্তায় সবার উদ্দেশ্যে বললেন, আমি গরিব ঘরের সন্তান। নরেন্দ্র মোদীর মা বাবা একটা চায়ের দোকান, ওনার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছেন। এরকম একটা পরিবারের সন্তান হিসাবে দেশের প্রধানমন্ত্রী যখন হয়ে গেলেন, তিনি পরিষ্কার বার্তা দিলেন, গরিব ঘরের সন্তান যেহেতু আমি অন্যের মতো গরিব খোঁজার জন্য গ্রামে যেতে আমার হয় না। তিনি দেখেছেন স্বর্গীয় প্রধানমন্ত্রী আমাদের রাজীব গান্ধী দুঃখ প্রকাশ করে বলেছিলেন, এই দেশের জনগণের জন্য দিল্লি পার্লামেন্টে বাজেট করে যখন এই সালেমা পঞ্চায়েতের মতো, সালেমা আরডি ব্লকের মতো প্রত্যন্ত ব্লকগুলিতে উন্নয়নের জন্য যখন টাকা পাঠানো হতো, 100 টাকার মধ্যে 85 টাকা রাস্তায় হারিয়ে যেত, 15 টাকা আমাদের সালেমা ব্লক বা পঞ্চায়েত সমিতিতে আসতো। কেন? সেই দুর্নীতির কারণে অর্ধেক রাস্তায় টাকাগুলি হারিয়ে যেত, যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি। তার জন্য তিনি বললেন, না মে খাউঙ্গা না কিসি কো মে খানে দুঙ্গা। করাপশন বন্ধ করে দিলেন এবং সেই দুর্নীতি বন্ধ করে আমাদের দেশের অর্থনীতিকে একটা জায়গায় এনে বললেন, এমপিরা যারা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী, আপনারা গ্যাসের যে সাবসিডি পান এটা স্বেচ্ছাই ছেড়ে দিন। আমরা এমপিরা, আমরা যারা এমএলএ বিধায়ক, বড় যারা একটু অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী, তারা সকলে এই গ্যাসের সাবসিডি ছেড়ে দিলেন। অনেক কিছু ছেড়ে দিয়ে সেই টাকা দিয়ে আমাদের নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য বিনামূল্যে গ্যাস দেওয়ার ব্যবস্থা করলেন। দুর্নীতি বন্ধ করে হাইওয়ে বানাতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের 18 নির্বাচনের আগে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন বিভিন্ন জায়গায় র্যালিতে ভাষণ দিচ্ছিলেন, একটা কথা বলেছিলেন, আপনারা মানিক সরকারের যে মানিক, এই মানিক যুগের অবসান ঘটিয়ে আপনারা হীরা আনুন। হীরা, হীরা মানে তিনি বোঝাতে চেয়েছিলেন H4 হাইওয়ে। আপনারা যদি মানিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং একবার এই রাজ্যকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমরা এই ত্রিপুরা রাজ্যের চেহারা পরিবর্তন করে দেব এবং দীর্ঘ 25 বছর যাবৎ যে একটা নীতি চলছিল মানুষকে ঠকানোর, সেটা বন্ধ করবেন, করাপশন বন্ধ করবেন এবং পার্টির সর্বোচ্চ যে চিন্তাধারা এটাকে বন্ধ করে মানুষের জন্য কাজ করবেন। হীরা হাইওয়ে দেওয়ার কথা বলেছেন। আমি একটু আগে একটা সবাই আমি বলেছি, এই যে এই সালেমা বাজার দিয়ে আরো কয়েক মাস পরে হয়তোবা আপনারা দেখবেন ন্যাশনাল হাইওয়ের কাজ শুরু হয়ে গেছে। কমলপুর থেকে আমবাসা হয়ে গন্ডাছড়া অমরপুর ন্যাশনাল হাইওয়ে হবে, আমি আজকে এখানে বলে গেলাম। কারণ আমি নীতিন গডকরির সঙ্গে কথা বলেছি। আমাদের এই কয়েকদিন আগে ডক্টর বিকে সিং আমাদের পরিবহন হাইওয়ে মন্ত্রী এসেছিলেন আমাদের এখানে, দলাই জেলায় মিটিং করেছি আমি ওনার সঙ্গে। আমরা সেই সামনো যেটা আমাদের মিজোরাম পর্যন্ত রাস্তার কাজ চলছে হাইওয়ে মনু টু সিমলো, সেটা পরিদর্শনের জন্য তিনি এসেছিলেন। সেই সময় আমি এই রাস্তার কথা ওনাকে স্মরণ করিয়েছিলাম। তিনি সেই সময় বললেন, আমাদের কাছে এরকম প্রস্তাব আছে, আমরা অতি শিগগির এই কাজগুলি করিয়ে দেব। আরো অনেক ন্যাশনাল হাইওয়ে হবে। H4 হাইওয়ে নতুন করে 8টা জাতীয় সড়ক কাজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ধর্মনগর, কৈলাসহর, কমলপুর হয়ে খোয়াই হয়ে আগরতলা, আরো বিভিন্ন দিকে চলছে। আমি সেটা আর ব্যাখ্যা করব না। H4 হাইওয়ে, আর আই হীরা, HIRA হীরা, I ফর ইন্টারনেট। আমি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছি এবং আমাদের তৎকালীন সময় কমিউনিকেশন মন্ত্রী, ওনার কাছে যখন আমি রিকোয়েস্ট
করেছিলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের নেটওয়ার্কের খুব সমস্যা। রবি শঙ্কর প্রসাদ উনি বললেন যে আমি একটা সার্ভে করাচ্ছি। সার্ভেতে রিপোর্ট গেল, কিন্তু যারা সার্ভে করলো, এই জিও হোক, বিএসএনএল হোক, এয়ারটেল হোক, ভোডাফোন হোক, তারা একটা সম্পূর্ণ মানে তথ্য তারা দেয়নি। বললো সব জায়গায় 3G 4G ভালো চলছে। আমি তখন কয়েকটা জায়গা উল্লেখ করে আমি আবার জানতে চাইলাম, আমার সেই খালসরা গোবিন্দ বাড়িতে বিএসএনএল, জিও, এয়ারটেল না ভোডাফোনের টাওয়ার আছে? আপনারা বলুন, আমাকে নাম বলুন কোন সার্ভিস প্রোভাইডার সেখানে সার্ভিস দিচ্ছে। তারা বলতে পারেনি। গন্ডাছড়া রতননগরের কথা উল্লেখ করে করবুকের সেই মানে একদম বাংলাদেশ বর্ডার একটা পঞ্চায়েতের নাম যখন উল্লেখ করে এইভাবে বিভিন্ন জায়গায়, তারা বলতে পারেনি। তখন বাধ্য হয়ে সার্ভে হলো দ্বিতীয়বার। 392টা টাওয়ারের দরকার ত্রিপুরা রাজ্যে, এবং আমাদের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী টেলিকমিউনিকেশন দেবু সিং চৌহান আজাদি কা অমৃত মহোৎসবে এসে তিনি মিটিং করে তিনি অর্ডার দিয়ে গেছেন অতি শীঘ্র বিএসএনএল কে 192টা টাওয়ার বিভিন্ন জায়গায় বসানোর তিনি নির্দেশ দিয়ে গেছেন। এই মানে ইন্টারনেট যেটা আমাদের মোবাইল পরিষেবার জন্য আগামী দিনে কাজ শুরু হচ্ছে। তাহলে হীরা আর4 রেলওয়ে, আমাদের রেল আপনারা দেখছেন মানে সাবরুম পর্যন্ত পৌঁছে গেছে। আর একটা সার্ভের কাজ চলছে আমাদের ধর্মনগর কৈলাসহর হয়ে সোনামুড়া হয়ে বিলুনিয়া পর্যন্ত এটা যুক্ত হয়ে যাবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আরো সাবরুম থেকে আমাদের করব, কমলপুর, গন্ডাছড়া, সামনো হয়ে আবার কাঞ্চনপুর হয়ে ধর্মনগর পর্যন্ত রাস্তা রেলওয়ে সার্ভে করার জন্য আমি দাবি করেছি, এবং তার কাজ আগামী দিনে আশা রাখছি হয়ে যাবে। তো তাহলে কি হবে? রেলওয়ে যেটা এটা রিং রোড হিসাবে হবে, রিংয়ের মতো গোল আকারে এটা একটা হবে, এবং আমাদের জন্য অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রেল পরিষেবা আগামী দিনে আমাদের ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। তাহলে HIR পর্যন্ত হয়ে গেল। এ দিয়ে কি? এয়ারওয়েজ, যথা বিমান পরিষেবা, বায়ু, উপরে এয়ার যে বিমান পরিষেবা, সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা সবাই ছিলাম সেই দিন আস্তবল ময়দানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি মোতাবেক আমরা মাত্র এই 3 বছরের মধ্যে আমরা এই সব কিছু পেয়ে যাচ্ছি। আমাদের নতুন টার্মিনাল ভবন, আমাদের বিমানবন্দর, তাও মহারাজা বীর বিক্রমের নামে জাতি জনজাতি আমাদের দাবি ছিল। মহারাজা বীর বিক্রম যেহেতু এমন একজন রাজা ছিলেন যিনি সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছিলেন, সব ধর্মের মানুষকে নিয়ে চলার চেষ্টা করেছিলেন, তার জন্যই তার আমলে আমাদের খ্রিস্টানদের জন্য যেমন চার্চ হয়েছিল, বুদ্ধিস্টদের জন্য যেমন বুদ্ধ মন্দির হয়েছিল, আর হিন্দু তো আমরা বোতে, এবং সব ধর্মের জন্য তিনি করে গেছেন। কাজে আমাদের দাবি ছিল এরকম একটা আদর্শ রাজার নামে আমাদের মহারাজা বীর বিক্রমের নামকরণ করা হোক। এটাও আমরা পেয়ে গেছি ইতিমধ্যে। তাহলে আমরা মানিক যুগের অবসান ঘটিয়ে হীরা আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি। এইখানেই শেষ নয়, আগামী দিনে আমরা আরো অনেক কিছু পাবো। কিন্তু এই উন্নয়নের যে গতিধারা, এটাকে সচল রাখতে গেলে, এটাকে জারি রাখতে গেলে আমাদের দরকার এই সুরমা বিধানসভা কেন্দ্রে আগামী দিনে এখান থেকে ওই বিধানসভায় গিয়ে মনোজ দাকে সাহায্য করবেন, পরিমল দাকে সাহায্য করবেন। আমাদের জেলা থেকে আরো তিনি প্রতিনিধিত্ব করতে পারবেন এমন একজন আমাদের প্রতিনিধি দরকার, যিনি মহিলাকে, আমরা যে মহিলা ক্ষমতায়নের কথা বলি, আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে মহিলাদের জন্য আমরা 33% নানান খাতে আমরা সংরক্ষণের ব্যবস্থা যেমন করেছি। আপনারা দেখেছেন এই 4 জন যে 4টা বিধানসভায় প্রার্থীর মধ্যে 2 জন মহিলাকে আমরা দিয়েছি, 50% আমরা সুযোগ দিয়েছি মহিলাদের জন্য। আজকে যদি এখানে মহিলারা যদি এখানে মানে মানে আমাদের এই ভাষণ শুনে থাকেন, অবশ্যই খুশি হওয়ার কারণ মহিলা ক্ষমতায় যতদিন হবে না, অধিকার যতদিন দেওয়া হবে না, আমার সমাজের অর্ধেক নারী যদি হয় তাহলে কেন সুযোগ পাবে না? আমরা ভারতীয় জনতা পার্টি মহিলাদের ক্ষমতায়নের বিশ্বাস করি। তার জন্য আমাদের স্বপ্না দাস পাল, উনি ব্যক্তি হিসাবে উনার কোনো বিচার আপনারা করতে যাবেন না, উনাকে বিচার করবেন নরেন্দ্র মোদীর একজন সহযোগী হিসাবে আপনারা বিচার করবেন, এবং উনার পেছনে নরেন্দ্র মোদী আছে বলে বিচার করবেন। কাজে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে যদি প্রতিনিধিত্ব করতে পারেন,
অবশ্যই উনি মহিলাদের জন্য যেমন কথা বলবেন, এই এলাকার মানুষের জন্য কথা বলবেন। আমরা সবাই আছি ওনার পক্ষে, ওনাকে সাহায্য করবো প্রয়োজনে, যদি উনি নতুন হিসাবে যাবেন। তো কাজে এই যে মহিলা এবং আমাদের এখান থেকে প্রতিনিধিত্ব যাতে করতে না পারেন, তার জন্য ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে। ষড়যন্ত্র রেবতী, ত্রিপুরা, রামপদ জমাতিয়া, পাতালকন্যা জমাতিয়াকে গু ব্যাগ বলে না, আসলে উন্নয়নকে গু ব্যাগ বলার ষড়যন্ত্র চলছে। আজকে সিপিএমরা কিন্তু সামনে আসবে না। সিপিএমরা খুব চালাকি করতে জানে। ভারতবর্ষের মধ্যে সব থেকে ষড়যন্ত্র কেউ যদি করতে জানে, তাহলে এই সিপিএমরা চীনের সঙ্গে যুদ্ধের সময় চীনের সঙ্গে যায়, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলে তারা পাকিস্তানের পক্ষে দাঁড়ায়। কাজে সাধু সাবধান, এই পার্টি কিন্তু ষড়যন্ত্র। তার জন্য যে সমস্ত কেডাররা বিজেপিতে কোনোদিন আসবে না তারা, কারণ এমন কিছু মানে সিপিএম আছে, তারা এখন কি করছে, সিপিএম হয়ে ফ্ল্যাগ ধরে এখন রাস্তায় মিটিং মিছিল করতে বই পাচ্ছে। আমি কিন্তু বলতে চাই, আমি এখানে আসার সময় শুনলাম আজকে ত্রিপুরা মথা নাকি পুলিশ নিয়ে ফ্ল্যাগ লাগিয়েছে। আমি অনুরোধ করি হাত জোড় করে সবার প্রতি, যারা শুনছেন আমার ভাষণ, কেউ মথা সিপিএম এর পতাকা নষ্ট করবেন না। যদি পড়তে দেখা যায় বৃষ্টি বাতাসের কারণে, যদি আপনারা পারেন লাগিয়ে দেবেন। গণতন্ত্রের অধিকার আছে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমরা এরকম যে পতাকা ফেলে দিয়ে রাতের অন্ধকারে পার্টি অফিস ভেঙে দিয়ে আমরা মানুষকে মারপিট করে আমরা রাজনীতি করতে পারবো না, আমরা বিশ্বাস করি না। তো কাজে এই যে সিপিএমটা কি করছে, এখন সরাসরি কিছু করতে পারছে না, ইনডাইরেক্ট। ওই যে আমরা বাংলায় একটা কথা আছে না, ঘি সোজা আঙ্গুলে যদি না ওঠে কি করতে হবে। তো সিপিএম এখন চলে যাচ্ছে কোথায়, মাথা মাথা, মানে কি ত্রিপুরা মথা। ত্রিপুরা মথাকে এখন সবাই আমরা কি বলি, লাল মাথা, লাল মাথা। কাজে এই লাল মাথার মাধ্যমে এখন চক্রান্ত করছে, রেবতীকে আটকে দাও। আমি তো বলেছি ওপেন, আমি বলেছি ফেসবুকে, আমি লিখেছি সাংবাদিক সম্মেলনে বলেছি, কেউ যদি রাজা শব্দ বাদ দিয়ে শুধু পদ্মুর কিশোর দেব বর্মার নাম নিয়ে রেবতী ত্রিপুরার সঙ্গে আসুক রাজনীতির ময়দানে, আমিও চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনাদের আশীর্বাদে এমপি হয়েছি। আমি কিন্তু রাজ পরিবারের নই, আমি জুমিয়া পুত্র, আমি জুমিয়া পরিবার থেকে এসেছি। আপনারাই আমাকে আজকে এই জায়গায় স্থান করে দিয়েছেন। তো আমি কোনোদিন বলবো না আমি রাজ পরিবারে, যদিও পঞ্চ ত্রিপুরীকে নিয়ে আমাদের রাজ পরিবার আগে চলতো, সেই পঞ্চ ত্রিপুরীর মধ্যে আমি তো আরো পিওর পঞ্চ ত্রিপুরী। কিভাবে পিওর বলুন, রেবতীর পরে ত্রিপুরা টাইটেল লিখা আছে, রাজ্য ত্রিপুরা। দিল্লিতে এখন আমাকে সবাই রেবতীর নাম ভুলে গেলেও মিস্টার ত্রিপুরাজি বলে। অন্তত আপনাদের আশীর্বাদে ত্রিপুরার নাম এইভাবে যাচ্ছে, ত্রিপুরা রাজ্য। আমার টাইটেলের শুনলে এখন ত্রিপুরা রাজ্যকে মনে করে, আচ্ছা আপনার সিএম আগে বলতো বিপ্লবজি, এখন মানিকজি, মানে মানিক সাহাজি। এখন কাজে এই যে লাল মাথা কি করছে, উন্নয়নকে বন্ধ করতে হবে। আমি বোধহয় বেশি সময় নিচ্ছি, একটু আসছি। তো এই যে আমাদের উন্নয়ন চলছে, এটাকে স্তব্ধ করে দিতে হবে, বন্ধ করতে হবে। সন্ত্রাস করলে মানুষ ভয়ভীতির মধ্যে থাকবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকরা আগের মতো যেতে পারবেন না। একটা সময় ছিল এটা সিপিএম এর আমলে, সিপিএমরা উগ্রপন্থী তৈরি করেছিল, এটা পত্র পত্রিকা মিডিয়াতে আমরা দেখেছি। এটা কংগ্রেসও বলতো, সিপিএম বলতো। এখন তারা জোট আমলের কথা সিপিএমরা বলে না। এখন আমরা বিজেপি এত ভয়ঙ্কর হয়ে গেছে তাদের কাছে। কেন এমন হয়ে গেল? কারণ মানুষ বিজেপির পাশে আছে বলে। তো এই জন্য বন্ধ করতে হবে উন্নয়ন। তো এই জন্য এখন ষড়যন্ত্র। ষড়যন্ত্র কি? গ্রেটার টিপ্রাল্যান্ড করতে হবে। কিসের জন্য? না বাঙালির সঙ্গে থাকলে আর আমাদের হবে না, কিছু হবে না। বলল কে? ওই ত্রিপুরা মথার সুপ্রিমো। রাজা যদি হয়, আমার রাজা যদি কেউ হয়ে থাকে, রাজার উদাহরণ আমি দেব মহারাজা বীর বিক্রম। তিনি মন্দির করেছেন, মসজিদ করেছেন, চার্চ করেছেন, সবাইকে নিয়ে তিনি শাসন করে গেছেন। শিক্ষার জন্য তিনি কলেজ করেছেন। এই ছিলেন মহারাজা বীর বিক্রম। আর উনারই পরিবারের কেউ এখন নাম স্বঘোষিত রাজা বলছেন আমি বুবাগ্রা। আর এদিকে
রাজার ভূমিকা কি? সব প্রজাকে নিরপেক্ষভাবে বিচার করা দরকার ছিল, কিন্তু উনি না, তিপ্রাসা হলে বাস। আর তিপ্রাসার মধ্যেও না, বিজেপি করলে হবে না, তারা তিপ্রাসা না। এই কি মানে কথাবার্তা? তো রামপদ জমাতিয়া, আমিও তো তিপ্রাসা, কিন্তু না, বিজেপি করা যাবে না। গণতন্ত্রকেই বিশ্বাস করে না। আরে ভাই, এখন গণতান্ত্রিক রাষ্ট্র, তোমারই কেউ, তোমার পরিবারেরই কেউ 1949 সনে জওহরলাল নেহরুর সঙ্গে চুক্তি করে আমাদেরকে ভারতবর্ষের সঙ্গে আজকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। রেবতী ত্রিপুরা সেই সময় সই করেনি, তোমারই পরিবারের কেউ সই করেছিল। যদি এই কাজটা করে কেউ অন্যায় করে থাকে, তাহলে তোমারই পরিবারের কেউ, রেবতী ত্রিপুরা না। তো তাহলে গণতান্ত্রিক যুগে গণতন্ত্রকে যদি বিশ্বাস করেন, তাহলে মানুষকে বিশ্বাস করুন, মানুষের রায়কে বিশ্বাস করুন। তো কেন মানুষের রায়কে বিশ্বাস এত মানে ভয়? মানুষকে কেন ভয়? না, মারতে হবে, পিটতে হবে, ফ্ল্যাগ লাগানো যাবে না। আসলে ওই সিপিএম এরই কথা, সিপিএম এরই ভাষণ। তো কাজে এই লাল মাথা যাই বলি, তাদের কোনো ইস্যু নেই। জনজাতি এবং বাঙালির মধ্যে বিদ্বেষ তৈরি করা, মারপিট করানো। এখন তো আমি দেখছি যেভাবে প্রবণতা, যে জনজাতির মধ্যে এখন আমি যে জাতে ত্রিপুরা সম্প্রদায়ের, আমার ফেসবুক যদি আপনারা লক্ষ্য করে থাকেন, দেখবেন আমার জাত সিদ্ধান্ত তুলে আমাকে বকাবকি করে। এটা কি রাজনীতি? আমি বুঝলাম না। আর আমি গতকাল আমার ফেসবুক পেজ থেকে আমি একটা অনুরোধ করেছিলাম যে আমাদের দলের তরফ থেকে যেন আর কেউ, কোনো ব্যক্তির, কোনো নেতার কুশপুত্তলিকা যাতে পুরানো না হয়। আমাদের পার্টির তরফ থেকে আমার জানা নেই এই পর্যন্ত প্রায় 8টা 20 এই পর্যন্ত আমাদের দলের তরফ থেকে এরকম করা হয়েছে, আমার কাছে তথ্য মানে জানা নেই। কিন্তু আমার পোস্ট দেওয়ার পরে 4 মিনিট পরে প্রদ্যুৎজি উনিও একটা আপিল করেছিলেন। কার কাছে? ওনার কার্যকর্তা, ওনার কর্মীদের প্রতি। কি বলেছিলেন? যে আমার মথার সদস্যরা, কর্মীরা, তোমরা আর কারোর কুশপুত্তলিকা পোড়াবে না। 24 ঘন্টাও যায়নি, তার কথা কেউ মানেনি। করবুকে আজকেও আমার ফটো, রামপদ জমাতিয়া পাতালকন্যার ফটো ওই ইয়েতে লাঠি দিয়ে, আগুন দিয়ে মানে পুড়িয়ে, মানে আর কত কিছু আমি দেখেছি। তাহলে ওনার যে অনুরোধ, ওনার কর্মীদের প্রতি তার মূল্য রইল? তার কোনো কথা রইল সেখানে? তার অনুরোধ কেউ মানলো? কেউই মানছে না। ওনার কন্ট্রোলে নেই কেউ ওনার কথা শুনে না। উনি কয়েকদিন আগে বলেছিলেন পাহাড়ে নাকি রেবতীর সঙ্গে কেউ নেই, পাহাড়ে কেউ নেই। একটু আগে ঠিক বলেছেন আমাদের মনোজদা, নাম বলে এখানে রেবতী ত্রিপুরা তো আসি, যে পাহাড়ে যদি জনজাতি সব তার সঙ্গে হয়, রেবতী ত্রিপুরা এমপি 1 জন, 10 জন এমএলএ, আমি নাম সবার বলবো না, জনজাতি 10 জন এমএলএ, 10-12 জন আমাদের এমডিসি জনজাতি, আরো অনেক আছেন পঞ্চায়েতে, বিভিন্ন জায়গায়। হিসাব করে দেখুন কত হাজার এই বিজেপির সঙ্গে আছি। এমনিতে কত লক্ষ আমরা। আর যদি এই না হতো, তাহলে আমরা 10 জন এমএলএ, 10 জন এমডিসি, আমি একজন, 21-22 জন, তো আমরা জনপ্রতিনিধি হলাম কি করে? তো কাজে মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে আমি জামথুম গিয়েছিলাম, আরো কয়েকটা জায়গায়। এই নিয়ে আমার বোধহয় 5টা আমার অনুষ্ঠান আজকে পুরো দিনে। একটা জামথুমে গিয়ে আমি একটা অভিযোগ পেলাম, যারা খ্রিস্টান ধর্মের হালাম অন্যান্য, তাদেরকে নাকি বোঝানো হয়, ভাই তোমরা তো খ্রিস্টান ধর্মের, এই বিজেপি তো হিন্দু সাম্প্রদায়িক, তাদের দলে তোমরা কেন যাবে? কেন বুঝ দেবে তাদেরকে? আজকে আমাদের বিকাশ দেব বর্মা মহোদয়, রাজ্য জনজাতি মোর্চার উনি প্রেসিডেন্ট। আমি আজকে শুনলাম, আমি আজকে জানলাম সত্যিকারে যে উনি খ্রিস্টান ধর্মের লোক। উনি যখন ভাষণে বললেন আমি তো খ্রিস্টান ধর্মের লোক, তখন সবাই হাততালি দিতে শুরু করলো। অর্থাৎ এটাই তো প্রমাণ। আমিও তো কোনো জায়গায় বলি না আমি হিন্দু হিন্দু বলে। আমাদের মধ্যে অনেকে আছেন খ্রিস্টান, কিন্তু আমরা বলি না, কারণ আমরা সব ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের এখানে ধর্মের ভেদাভেদ নেই। আমাদের দলের মধ্যে জাতীয় এবং রাজ্যের ক্ষেত্রে অনেক মুসলিম নেতারা আছেন। আমাদের রাজ্যের সম্পাদক হিসাবে জসিমউদ্দিন আছেন, আরো অনেকে আছেন। কে নাই? মুসলিম খ্রিস্টান সবাই আছে। তাহলে আমরা তো বলি না এই কথা। কিন্তু এই সিপিআইএম এবং কংগ্রেস বা টিএমসি বা এই যে মথা, যেখানে খ্রিস্টান তাদেরকে বলবে বিজেপি হিন্দু, যেখানে 100% জনজাতি তাদেরকে বলবে না আমরা বাঙালির সঙ্গে নেই। আর ওই এসসি গ্রামে গিয়ে
কাউকে খুঁজে না পেয়ে কাকে খুঁজে আনলো? 10,323, যেটা সিপিএম এর অপকর্মের ফল। ওই কি নাম, বাবুরাম সৎনামীকে সেখানে প্রার্থী দাঁড় করিয়ে বোঝানোর চেষ্টা করলো যে তাদের সঙ্গে এসসি আছে। আর কোথাও কোথাও মুসলিমকে সামনে নিয়ে আসে যোগদান করায়। মুসলিম বাইরেও এখন ওই আমার এসসি ভাই সৎনামী, যেটা বাবুরাম সৎনামী, এবং আমার অনেকে এক দুইজন যারা জনজাতি না, তাদেরকে সামনে দিয়ে এখন স্লোগান তোলাচ্ছে। কি বলে যে পিপড়ালে মারি নাই মারি নাই। আমার প্রশ্ন, যদি মুসলিম থাকতে পারে মাথার মধ্যে, আমার এসসি ভাই যদি থাকতে পারে, সবাই যদি থাকতে পারে, তাহলে ভারতীয় জনতা পার্টি কি? ভারতীয় জনতা পার্টি একটা সমুদ্র। সমস্ত নদী সরার জল জমে সমুদ্র যেমন হয়, আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বধর্ম সর্বজাতি সবাইকে নিয়ে আমরা চলি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এবং আমাদের প্রধানমন্ত্রী এখন বলেছেন, সবাই মিলে আমরা যদি প্রয়াস করি, এই ভারতবর্ষকে ভারতের মধ্যে, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আসন আমরা অবশ্যই দিতে পারবো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্ত কবি বলে গেছেন। তাহলে আমাদের ভারতবর্ষ আগামী দিনে শ্রেষ্ঠ আসন হতে। তো আজকে বর্তমান যে ত্রিপুরা রাজ্য, এই রাজ্যের কথাই তো আমরা বলছি। তাহলে এই ত্রিপুরা, ছোট্ট ত্রিপুরাকে বাদ করে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি কেন করতে হলো তাদের? এটা আমি আজ পর্যন্ত কেউ ত্রিপুরার মানুষ বুঝতে পারেনি। আমি তো অনেকবার বলেছি, যদি তোমাদের করতেও হয় আইনভাবে, আইন মোতাবেক করো। তোমাদের কাউন্সিল তোমাদের হাতে আছে, এডিসিতে তোমরা বিল আনো, কিন্তু বিল আনতে পারিনি। কি এনেছে? মৌখিক একটা কি রেজুলিউশন বলে সবাই মিলে বললো আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই। হবে? আনুষ্ঠানিকভাবে সরকার এখনো জানে না তারা কি চায়। তারা কি চায় বলুক না, রাজ্য সরকারের কাছে একটা লিখিত, ওই আমার রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের কাছে পাঠান। কিছুই তো হচ্ছে না। আমার বিরোধী দলনেতা আছেন এখানে, বারবার বলার চেষ্টা, উনি জিজ্ঞাসা করেছিলেন আমাদের এডিসিতে, কাউন্সিলে, যে তোমাদের যে পিপরালের তার সীমানা কতটুকু, পরিষ্কার করো, কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, বলো। কোনো কিছু নেই। আজকে 1 বছর হয়ে গেল। তো আইপিএফটি যেটা করেছিল ত্রিপুরাল্যান্ডের দাবি, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডও 2023-এর পরে শেষ হয়ে যাবে। তার জন্য হয়তো এই প্রদ্যোৎ বাবু বলছেন লাস্ট ফাইট। তো লাস্ট ফাইট জীবনে কোনোদিন হতে পারে না সমাজের সেবা করার জন্য। নরেন্দ্র মোদী হয়তোবা 100 বছর পরে মারা যাবেন, কিন্তু তারপরে আরো বিজেপির অনেক কার্যকর্তা এই ভারতবর্ষের সেবার জন্য আত্মনিয়োগ করবে, মানে বলিদান দেবে বা কাজ করে যাবে। তাদের মতো আমরা 2023 সীমানা আমরা বেঁধে দেই না। তো কাজে 2023-এর পরে এই পিঁপড়া মাথা থাকবে না, এটাই ইঙ্গিত করছেন হয়তো বা প্রদ্যোৎ বাবু। 2023-এর পরে শেষ হবে, এটা ইঙ্গিত করছেন। তো কাজে কেন হয়তো বা ওনার ধারণা হয়েছে, সেই 60-এর দশকে টিউজেএস এর জন্ম হয়েছিল। তারপরে কত যে, আমার থেকে আপনারা বয়সে অনেকে বেশি যারা আছেন আপনারা জানেন টিউজেএস এর পরে কি কি হলো। ওই যে আমাদের কি বলে আইএনপিপি, 2000 সনে আইপিএফপি খুলগে, আবার সেটা ভেঙে আবার হয়ে গেল কি কি হতে হতে এখন আবার মাথা, এই মাথা এখন মানুষের মাথা ব্যথার কারণ। তো কাজে আমরা মাথা ব্যথা হয়ে থাকতে চাই না, আমরা শান্তিতে থাকতে চাই, উন্নয়ন চাই, উন্নত ত্রিপুরা চাই। কাজে তার জন্য আমাদের যে স্বপ্না দাস পাল, ওই দিদিকে বিপুল বুথে জয়যুক্ত করবেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে। এই অনুরোধটুকু রেখে অনেক সময় নিয়ে নিলাম আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য